গত পরশুদিনই আমাকে শান্তিপাড়ার এলাকা থেকে বলা হয়েছে, সেখানে অনেকদিন ধরে আমি আগেও বলেছি যে ওখানে জলের সমস্যা হচ্ছে, পুকুরের জল সরাতে হবে, ওখানে মেনটেন্যান্স প্রপার হচ্ছে না। আমি শৈলেশজিকে ফোন করে আমি বললাম, উনি সাথে সাথে সেখানে গিয়ে এবং আমাকে বললো যে 4-5 দিন লাগবে জল, একদিনই নাকি জল সরিয়ে ফেলছে। কিন্তু মুশকিল হচ্ছে, যা খবর পেলাম আমাদের দায়িত্ব কিন্তু নিতে হবে। এখানে ডেপুটি মেয়র কিন্তু বলার চেষ্টা করেছেন, খালি আমরা বানালাম আর দায়িত্ব গভর্নমেন্টের, হলে হবে না, দায়িত্ব কিন্তু সবার নিতে হবে। যে শিববাড়ির কমিটি আছে, কমিটির নিতে হবে। এক একটা এরিয়ার মধ্যে আমার মনে হয় যে পুকুরের যে সংস্কার করার পরে যে লেকগুলো আমরা সংস্কার করছি, সেই লেকের সেখানে একটা কমিটি বানানো। একটু সাহস করে বলতে হবে। বিভিন্ন আপনারা জানেন যে কিছু কিছু উচ্ছৃঙ্খল লোক আছে, তাদেরকে সামলানো সবার সেই দায়িত্ব নিতে হবে। তো সেটা নিলে তবে যে সৌন্দর্যায়ন আমরা করছি সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে। কিছুদিন আগে দেখেছেন এখানে যখন ফ্লাড হয়, জল একটু জমে যায় বৃষ্টি, তখন বলে যে কি অবস্থা দেখো এখানে কি হচ্ছে, জল জমে গেছে, এটা কি শহর। আমার এক বন্ধু সে চণ্ডীগড়ে থাকে, আমাকে ফোন করে বলছিল যে 3 দিন ধরে সেখানে কারেন্ট নেই, কাকে বলবে বুঝতে পারছে না, কোথায় যাবে, কার কাছে যাবে। আর আমাদের এখানে ছোট জায়গা, কিন্তু সবাই সবাইকে আমরা চিনি বলে আমরা যে কোনো কথা বলতেও কোনো দ্বিধাবোধ করি না, আবার তার কাছে গিয়ে নালিশ করতে অসুবিধা হয়। কিন্তু ওখানে মানুষ বিজলি নেই, জল নেই, এরকম একটা অবস্থা। আমি দিল্লিতে এবার যখন গেলাম, লাস্ট যখন গেলাম, গিয়ে দেখলাম আমার যাওয়ার কথা ছিল এইমসে, জলের জন্য যাওয়া যায়নি, এত বৃষ্টি হয়েছে। তা আমি ওখানে বসে বলছিলাম যে আগরতলায় হলে, ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো। তো দিল্লি তো বড় জায়গা, সেখানে কে কাকে বলবে। ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতায় দেখেছি জল জমে যায়, কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ট্রেন থেকে যে হারে এই নানা রকম প্লাস্টিকের বোতল, কাচের বোতল, বিভিন্ন জিনিস বের করলো স্তূপাকৃত। এদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের প্রতিটা গলে গেলে তো আমরা দেখি, আমরা 5 কেজি আমরা বাড়ি দেখবো, এটা যা করার করবে, এ হলে তো কতবার করবে সেগুলো। তো দায়িত্ব নিতে হবে সবাই। আর গভর্নমেন্ট আপনাদের পাশে আছে, এই বিষয়ে যদি প্রতিবাদ আপনারা করেন, যেটা কেন করলে তুমি, অনেকের রাইট একটা সময় ছিল, রাইট কিন্তু ভাবে যায় এখানে আমি আবর্জনা ফেলবো রাস্তায়, যে কোনো জায়গায়, সেটা আমার রাইটস, অধিকার মনে করবো একটা সময়। কিন্তু আস্তে 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 করে অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে। এখানে মিউনিসিপ্যালিটি বা আমাদের সরকারের তরফ থেকে করলে হবে না। এগুলো করুন দৃশ্য, এগুলো হবে না। এই শিববাড়িতে তো আমরা ছোটবেলার থেকে আমরা এখানে ঘোরাফেরা, আমাদের অবাধ বিচরণ বলা যায়। সময়ের জন্য অপেক্ষা করতে হয়, কখন যে কোন সময়ের ঘন্টা বাজবে। আজকে সেই সময়টা এসছে যে এখানের যে পুকুরটা, তারও সংস্কারের আজকের ডেটে সেটা হচ্ছে। এটা কে করবে, কখন করবে, কোথায় টাকা আসবে, দেখুন চলে এসছে। আমি এখানে বসেছিলাম, আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান, উনি বলছেন একটা গেলে আর একটা, উনি বলছেন যে মধ্যপাড়া ড্রাইভার করতে হবে। ঠিক আছে, মাথায় রইল, হয়তো হইল। আমার কর্পোরেটর মহোদয়রা আছেন এখানে, জানি না আপনারা নামলে আবার কি করবে। তো যেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা করছি, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কোথায় কোথায় কি করা হয়েছে। ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই, ডেভেলপমেন্ট করতে হবে। আগে কি হতো, ডেভেলপমেন্টের নামে এত বছর ধরে শিববাড়ির সংস্কার কেন হলো না, শান্তিপাড়ার কেন সংস্কার হলো না, আমরা ডিম সাগরের কেন সংস্কার হলো না, লেকের যে আমাদের লেক ভিউ আছে শিবনগরের, সেটা কেন সংস্কার হলো না। এখানে ডেপুটি মেয়র বলছেন যে ওনার যে এরিয়া ইসলাম এরিয়া, সেখানে আমরা সেখানেও সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো ভাববার বিষয় যে কারা অ্যাকচুয়ালি কাজ করতে চায়, আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই না। অনেক আছে কাজের নামে রাজনীতি, আর কাজের কোনো রকম তার ধর্ম হয় না।
রক্তের যেমন কোনো ধর্ম হয় না, কাজেরও কোনো ধর্ম হয়, আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি কি, সে পারবে কি পারবে না, তার উপর ভিত্তি করে এক একজন এক এক জায়গায় তাকে জায়গা দেওয়া হয়। এখানে শৈলে যে আমি দেখেছি যখন যে কাজটা দেই নিপুণভাবে করার চেষ্টা করে। আমরা জানি কেউ nobody is indispensable in this world, কিন্তু তারপরেও একের সময় আমরা মনে করি যে ছিল তার সময় এই কাজটা হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে যাচ্ছে সারা জীবন মানুষ মনে রাখবে। আমি জানি না আনেওয়ালে দিন মে এই ধরনের একজন প্রধানমন্ত্রী আর আমরা পাবো কিনা। এইরকম প্রধানমন্ত্রী সত্যি আমরা ভাগ্যবান। দেখা করলাম ওনাকে, আমি বললাম যে ত্রিপুরাকে আমি সাজাতে চাই, ডেভেলপমেন্ট করতে চাই। বলে मैं तो बैठा हूँ डेवलपमेंट के लिए, मैं तो हूँ। এই যে বিষয় কত এটা মানে শক্তি আমাদের মধ্যে চলে আসে এক কথায়। তো এই দিকে আমরা বিভিন্ন প্রকল্প আমরা বানাচ্ছি। আমি বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলছি। আজকে আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের এই যে মৌ হয়েছে সিজা হসপিটালের সাথে মৌ, ওদের 12 জনের টিম আজকে কালকে এসছে এখানে। কিডনি ট্রান্সপ্লান্ট আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে, ভাবা যায় কোনোদিন। এবং যে পেশেন্ট ছিল মানে পেশেন্ট তার মা, মানে যে নাকি ডোনেট করবে, ডোনার আর রেসিপিয়েন্ট তার ছেলে, মানে এত ইমোশনাল হয়েছে। গতকালকে আমি দেখা করেছি, আমাকে অনেকে বলছিল এইরকম একটা মানে ঘটনা আপনি করতে যাচ্ছেন, তো একটা সভা হওয়া উচিত, সেখানে সাংবাদিক বন্ধুদের সামনে বলা উচিত, ফলাও করে প্রচার করা উচিত। আমি বললাম আমি করবো না, কারণ এখানে দরকার নেই, কারণ খুব মানে অ্যাসেপ্টিক জোন, সেখানে হাইজিন মেনটেন করতে হবে, একটা ইনফেকশন হলে বিপদ। তো সেই জায়গায় এক সাংবাদিক বন্ধু আমার সাথে কালকে ঢুকছিল, ওকে না করে দেওয়া হয়েছে। আমি আগে বলে দিয়েছিলাম ঢুকতে দেবে না, তো ওখানে গিয়েছি, ওর সাথে কথা বলেছি। শি ওয়াজ ক্রাইং লাইক এনিথিং। বলছে যে এই যে কাজ আপনি করলেন, কত লাখ লাখ টাকা খরচ, সেই জায়গায় আমরা মাত্র, আমাকে যা ডাক্তারবাবুরা বললেন, মানে 1.5 লাখ টাকার মতো আমরা যারা আসছে তাদেরকে দেব, আর তাদের থাকা খাওয়া আমরা সরকার বহন করবে, তার একটা পয়সা লাগবে না। যে ভাবুন তো, কোনোদিন কেউ ভেবেছিল? শুরু হচ্ছে তার আগে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে, যারা ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট যারা করে, তাদের কাছে আমরা পাঠিয়েছি আমাদের ফুল টিম, নার্স থেকে আরম্ভ করে ফুল টিম, আমরা 7-8 জন 9 জনের টিম পাঠিয়েছি, অ্যানেস্থেসিওলজিস্ট। তারা গিয়ে ওখানে ট্রেনিং নিয়েছে, তারা এখন আস্তে আস্তে ওদের সাথে কাজ করবে, এবং আগামী দিন ওরা যখন সেটা শিখে যাবে, শিখে বা তারও একটা মানে রুলস আছে যে এত বছর অবধি যদি তুমি কাজ করো, ইউল বি অ্যালাউড টু ওয়ার্ক। তো সেই কাজটা ওদের সাথে 5 বছরের আমাদের মানে মৌ হয়েছে, 5 বছরের মধ্যে 3 বছর যদি ওদের হয়ে যায়, তাহলে দে উইল বি পারমিটেড টু ওয়ার্ক। তো এই যে বিষয়গুলো একটার পরে আমরা করার চেষ্টা করছি, এবং এর থেকে স্যাটিসফ্যাকশন আর কি হতে পারে। কালকে পেশেন্ট ওর মা যে বলছিল একদিকে, এবং আমাকে একটা বলা হলো যে একই 2 টেবিলে একসাথে সাইমালটেনিয়াসলি শুরু হবে, একদিকে ডোনারের আর রেসিপিয়েন্ট দুজনের 2 টেবিলে কিন্তু একসাথে টিম অপারেশন স্টার্ট করবে, এবং আশা করি সেটা সাকসেসফুল হবে। এবং একের পর এর আগে নিউরো সার্জারিতে আমরা নিউরোলজিস্ট, আমরা নিউরো সার্জন এনেছি, নিউরোলজিস্ট এনেছি। এখানে এখন ওপেন হার্ট সার্জারি হচ্ছে, কোনটা কম, একের পর এক 9টা সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি। মেডিকেল কলেজের সিট এখন 100 থেকে 150 হয়ে গেছে। আমাদের যে WHO যে রেশিও, সেই রেশিও অনুযায়ী এখনো আমরা অনেক পিছনে, ডাক্তার এবং পেশেন্টের রেশিও। সেই জায়গায় আমরা এখন এখানে মেডিকেল কলেজ আরও টিএমসির মধ্যে আছে 100, কিন্তু এর মধ্যে আবার বাইরের থেকে অনেকে আসে, কারণ সবাই তো আর ত্রিপুরার না। তো আমাদের ডাক্তার আরো বেশি করে প্রয়োজন। একজন এসছে বাইরের থেকে, পশ্চিমবাংলা থেকে, সে মেডিকেল কলেজ এখানে খুলতে চায়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যখন ডেন্টাল কলেজ এখানে খুললাম,
কিন্তু সাংঘাতিক বিষয়, ডেভেলপমেন্ট চায় না, বিরোধীর কিছু লোক আছে ডেভেলপমেন্ট চায়। প্রধানমন্ত্রী মেঘালয় থেকে, আমিও মেঘালয়ে যাব, গুয়াহাটি থেকে আমি গাড়ি করে যাচ্ছিলাম মেঘালয়, এবং আসার সময় প্রধানমন্ত্রীর ফ্লাইটে আমি চলে আসবো আগরতলা, এবং এখানে এসে অনেক যে প্রকল্প তার সাথে ডেন্টাল কলেজ ওপেন হবে, তোমার সাথে আমার চলে আসবো, সেইভাবে কথা। রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে খবর এলো পিএমও অফিস থেকে, পিএমও তো চলে, মানে তার ওনার তো অফিসিয়াল আমার কাছে যোগাযোগ করলো যে কেউ একজন এখানে বিধায়ক লিখেছেন যে ডেন্টাল কলেজ যে যারা ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি, তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এফিলিয়েশনই চলে যাবে। মূর্খের সঙ্গে বাস করে, অদ্ভুত। যেগুলো আমরা তো পড়েছি ডেন্টাল কলেজে, নিয়মই হচ্ছে ডেন্টাল কলেজে পড়লে অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি যায়, যেখানে ডাক্তারবাবু আছেন আমাদের, উনি আবার সার্জেনও ছিলেন, আমাদের কমিশনার সাহেব, উনি জানেন যে আমাদের সার্জারি হোক, মেডিসিনই হোক, অ্যানাটমি, ফিজিওলজি যা আছে মেডিকেল কলেজে পড়তে হবে, এটাই নিয়ম। এখানে যে আমাদের বিভিন্ন যে পাড়া মেডিসিনের যে কোর্সগুলো আছে, এএনএম, জিএনএম, তারা কিন্তু কলেজে এসে আমাদের টিএমসিতে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে ওদের পড়াশোনা করতে হয়। তারপর আমার সেদিন রোববার আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে আমার পরিচয় ছিল, ওনাদেরকে বলে সমস্ত কাগজ বের করে তারপর যখন পাঠালাম, কারণ ন্যাচারালি একটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমি এখানে যে একটা এরকম যদি কন্ট্রোভার্সি হয়, আর এটা যদি ইনোগ্রেট করি তাহলে তো মুশকিল হবে। তা আমি সমস্ত এই রাস্তায় যেতে যেতে আমি ওনাদের সাথে কথা বলেছি, বলে সেই কাগজটা যখন পাঠালাম তাহলে সেটা, আর প্লেনে বসে তো প্রধানমন্ত্রীর সাথে এইসব কথা হবে না, যে এইসব এই যে এলো। সিমিলারলি এখন একটা মেডিকেল কলেজ এখানে খুলছে। প্রথমে আমি বললাম যে কি করে এই মেডিকেল কলেজ গভর্নমেন্টের পারমিশন ছাড়া হবে, তো সেই বিষয়ে আবার পেছনে লেগে গেছে, বলছে যে ওর নাকি অনেক ধরনের করাপশনে জড়িত। আমি বললাম ও যদি করাপশনে জড়িত হয় ওকে দড়ি লাগিয়ে পুলিশ নিয়ে গেলেই হয়, আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে 3 বছরের যদি যা যা এনএমসি তো সব দেখে তবেই তো পারমিশন দেবে। এখানে যদি 150 বা 100টা এমবিবিএস এর স্টুডেন্ট আরডি যে পঞ্চায়েত যে হল আছে সেখানে আমি দিচ্ছিলাম, মানে যারা এসছে আমি দেখলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজই অন্যরকম, কারণ তারা পরীক্ষা দিয়ে এসছে, কাউকে ধরে আসেনি। তাহলে কত ওই যে বস্তির যে ছেলেটা বা ওই যে পুরে ঘরের যে ছেলেটা, তার পক্ষে একটা জিনিস থাকবে যে কাউকে আমার ধরতে হয়, দরকার নেই। মানুষ এই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সাথে যদি আমরা চলি, মানুষ স্বচ্ছতাটাই চায়। এবং প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছতার সাথে আজকে কেন্দ্র সরকার চলছে, এবার তো যে একটা খুশি আমি দেখলাম, মানে আমরা পেলাম 240, আর 100 নিচে 100 পাইনি, 99 পেয়ে যে লাফালাফি লম্ফ যা দেখলাম, অদ্ভুত। মনে হচ্ছে এতদিন ধরে তো পরীক্ষায় পাস করে না, এখন যেহেতু পি পেয়ে পাস করেছে, এতে আনন্দিত। এবং আমরা দেখেছি মানে পার্লামেন্টে কি ধরনের বক্তব্য রাখেন, হিন্দুদের নিয়ে কটূক্তি করেন, যা খুশি তাই বলবেন। যে পার্লামেন্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিরা ওখানে ছিলেন, তার যে গরিমা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন। মানে হাসাহাসির বিষয় দাঁড়িয়েছে, মানুষ তবুও পিছনে ছুটছে। আজকে দেশকে ভাগ করেছে 370 দ্বারা, আজকে উঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীজি, কত বড় ঘটনা। একটার পর একটা যদি আমরা বলি, একদিকে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন G20-র মধ্যে প্রধানমন্ত্রী দেশকে যেভাবে আবার পুনরুদ্ধার করে সেটাকে স্থাপন করেছে, নজির সৃষ্টি করেছে। G20-তে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে একটা রাষ্ট্রপ্রধান এসে বলছে, পায়ে ধরে নমস্কার করছে, যা ওদের সংস্কৃতি নেই। প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনসে যখন বললো যে আমাদের যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে একটা হচ্ছে আমাদের এই যোগ ব্যায়াম, যখন উনি আহ্বান করলেন 21শে জুন সেই যোগ ব্যায়াম, আন্তর্জাতিক যোগ ব্যায়াম,
তাতে করে কি হলো, আজকে যোগ ব্যায়ামের আন্তর্জাতিক যোগ ব্যায়ামের দিন যখন আসলো, সারা পৃথিবীর মধ্যে সবাই করছে, ভারতকে আবার পুনঃপ্রতিষ্ঠা করছে। একটা সময় ছিল বাইরের মানুষ ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এগুলোতে আসতো। এখন আবার নতুন ভাবে সেগুলো আবার পুনরুদ্ধার করছে। আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য, রাস্তাঘাট সুন্দর করার জন্য। যেটা আমি বলছিলাম যে কালকে যে আমার ডাক্তার বন্ধুরা এসেছিল, আমি বললাম তোমরা যদি এখন ধর্মনগর যাও, ধর্মনগর তো অনেক কঠিন, আমাকে একদম না 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে এখন চলে আসবো। তাই নাকি? ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে মানে অলরেডি 6টা প্রায় শেষের পথে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে হচ্ছে। আর আমাদের যখন এই ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে, ভাবুন তো কিরকম লাগবে জায়গাটা। তো এটাই আমি বলছি যে এখানে যারা আছেন আমরা পরিশ্রম করব, পরিশ্রমের বিকল্প নেই, কিন্তু আপনাদের সহযোগিতা খুব দরকার। আরেকটা জিনিস আমার সবসময় নজরে আসে, সেগুলো ঠিক আমার মনে হয় ঠিক নয়, যত্রতত্র মলমূত্র ত্যাগ করা, টয়লেট করা, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। আপনারা করুন, আপনারা কেন করবেন না, প্রতিবাদ করুন এগুলোর এগেইনস্টে আমাদের, কারণ সমাজ পরিবর্তন করতেই হবে। গড় বাঁধা যেভাবে চলছিল সেভাবে চলবে না, এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্পোরেট স্টাইলে থাকতে হবে। কর্পোরেট হলে কর্পোরেট আমরা বলি, কিন্তু এখানে এই না, কর্পোরেট আমরাই দেখি। আমরা এত ব্যবস্থা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম, প্রায় 25,000 4,25,000 লোকে যারা লেফট আউট, তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম। সেটা আমাদের যেসব আমাদের হসপিটালগুলো আছে তার সুযোগ আছে, কিন্তু সবাই বলছে যে না আইএলএস কে করতে হবে। টিএমসি কে আমরা সে আওতায় এনেছি, এখন আইএলএস কেও এনেছি, আবার কয়েকটা জায়গায় আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি এগুলো। তারপরেও কোথায় কোথায় মানুষ চলে যায় আইএলএস। তা আমার এখানে এত ভালো ভালো সুপার স্পেশালিস্ট আছে। কালকে একজন এমডিসির একজন এসেছিল আমার কাছে, এসে বলছে যে এই জায়গায় এই নার্সিংহোমে আমি আমার গল ব্লাডার অপারেশন করিয়েছি। আমি বলি আর তোমরা কেন যাও তুমি এইসব জায়গায়? যখন সমস্যা হবে, হসপিটাল ছাড়া যদি কোনো বিপদ হয়, লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়, এই ধরনের যে ছোট ছোট হসপিটালগুলো আছে, নার্সিংগুলো আছে, সেটা খাবার দেওয়া অসম্ভব হয়ে যায়। আর তোমার এখানে যেহেতু সুযোগ আছে, কেন যাবে না? মানে আমি আমার তো বলে ঠিকই বলেছেন, তারপর আমার বলে দেখা গেল আমার এখনো ইনফেকশন শেষ হচ্ছে না। আমার সাথে কথা বলা উচিত ছিল। আমার নিজের টেন্ডোগ্লিস রাপচার করেছিল ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফাইনালে, আমি তো এখানে অপারেশন করিয়েছি, কোথাও যাইনি তো। অথচ দেখা গেল আমাদের ডক্টর মানে এখন উনি উপরে চলে গেছেন, স্বর্গবাস হয়েছেন, ডক্টর রতিন দত্তর একই টেন্ডোগ্লিস রাপচার হয়েছে। পশ্চিমবাংলাতে গিয়ে উনি তার, যেহেতু উনিও ছিলেন সার্জন এফআরসিএস, ডক্টর ঘোষ নামে সবাই চিনেন ওনাকে, হাওড়াতে গিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়েছে। পরে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মতো হয়ে গেছে। আমার তো কিচ্ছু হয়নি। তো কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে। আমাদের এখানে যেই কাজ করুক, এখানে খেলাধুলাই বলুন, এখন আমরা এতগুলো মানে খেলাধুলার ব্যবস্থা করেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুইমিং পুল থেকে আরম্ভ করে পানিসাগরে যে ট্র্যাক, আমরা যখন অ্যাথলেটিক্স করতাম একটা ট্র্যাক পেতাম না, এত সুন্দর সেখানে 400 মিটারের একটা রানিং ট্র্যাক আমরা ওখানে বানিয়েছি। এখানে সুইমিং পুল বানাচ্ছি, সব জায়গার মধ্যে খেলাধুলার আমরা এই যে ফুটবল গ্রাউন্ডগুলো এখন সিনথেটিক টার্ফ যেটা বলে, সেইভাবে আমরা অনেক জায়গার মধ্যে সেই ফুটবল গ্রাউন্ডগুলো আমরা তৈরি করেছি। খেলাধুলায় বলুন, এডুকেশনে বলুন, এগ্রিকালচারে বলুন, এডুকেশন সব দিকে আমরা চেষ্টা করছি, আমরা অ্যাড্রেস করছি। এর বেস্ট আমাদের যেটা দেওয়ার সেটা আমরা দেব। আর যেখানে শান্তিপূর্ণ পরিবেশের বিষয় সেটা আমরা দেখছি। এখানে তো আমি বসে বসে ভাবছিলাম, এগুলো তো 3টা প্রকল্প তো হলো, এটা টেন্ডার ফ্লোট হবে, তারপরে তার ওয়ার্ক অর্ডার বের হবে, এগুলোর মধ্যে কোনো স্মুথ হয়। অনেক জায়গার মধ্যে অনেক খবর বেরোয়, এখানে 1000 লোকের চাকরি হবে, তো আমাদের কি অসুবিধা? করাপশনে যদি জড়িত থাকে, জিনেটকে তো তোমরা দিয়েছিলে তখন তোমাদের সময়, জিনেটকে কি দিয়েছে? বিল্ডিং দিয়েছে, ম্যান পাওয়ার দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, জমি দিয়েছে। ওনাদেরকে আমরা কি দিলাম? কিছুই দিইনি। জমি ও নিজে কিনেছে,
বিল্ডিং নিজে করছে, ম্যান পাওয়ার দেয়নি। আমরা কি দিয়েছি 2 বছরের জন্য ম্যাক্সিমাম আইজিএম এর মধ্যে যারা স্টুডেন্টদের তাদের পড়াশোনার দায়িত্ব, এরা এসে স্টুডেন্ট যারা পেশেন্ট আছে তাদেরকে ওরা পড়াতে পারবে পেশেন্ট দেখে। তার জন্য 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি, 10,000 টাকা করে প্রতিটা স্টুডেন্টের জন্য তারা দিতে হবে আমাদের। এই ক্লজ আমরা রেখেছি, আমরা কিচ্ছু দিইনি, কিন্তু এটাকে নিয়েও চেষ্টা। উনি নাকি মুখের সাথে যুক্ত হতে মুখে, তখন মনে হচ্ছে যে ওই আমাদের পার্টির যিনি মুখ কথা বলেছেন, আর আমাদের পার্টির এ মুখে তো অনেক কিছু তোমাদের এগেনস্টে বলে, সেই কথাটা রূপে নিচ্ছ না, খালি এই কথাটা রূপে নিচ্ছ। এই যে একটা রাজনীতি করে অদ্ভুত। আর আমাদের এই সরকার সব খবরাখবর নিয়ে তবে এটা করেছে পরিষ্কার। তো এই ধরনের ডেভেলপমেন্ট হতেই যায় না, কোথাও ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। আমি জানি না এখানে শিববাড়ির বিষয়ে কোন জায়গা থেকে কখন কি আসবে আমার জানা নেই, তো এইগুলো করে ওরা। আপনারা দেখুন এখানে শিববাড়ির যারা বাসিন্দারা এই অত্র এলাকায় আছেন, যখন এটার পরিবেশটা কিরকম হবে একবার ভাবুন তো। চিত্রটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, কত সুন্দর হয়ে গেল জায়গাটা। আজকে ভেটেরিনারি হসপিটালের সামনে কিরকম লেকটা কি লাগবে বলুন? হ্যাঁ, কিরাদা তো এখানে ঘুরবে মনে হয়, সকালে মর্নিং ওয়াক করবে, বাজারে বাজারে করতে যাবে, কত সুন্দর। আমরাও চাই সব জায়গায়, কেন এখানে ভিড় থাকবে? এই যে ট্রান্সপোর্টেশনের সমস্যা প্রায়ই আছে। ইচ্ছা আছে যে এই ধরনের যে সেন্ট্রাল রোডের কি অবস্থা, মানুষ আসতেই পারে না। চিন্তা আছে, ভাবনা আছে, যখন সঠিক সময়ে সঠিক ব্যবস্থা সেটা আমরা করব। আমরা জানি মানুষের সমস্যা আছে, এই সমস্যা যত সমস্যা আছে বলেই তো গভর্নমেন্ট, আমাদের তো গভর্নমেন্টের দরকারই ছিল না, অফিসিয়াল যারা আছে ওরাই করতে পারতো সব। এবং এই জনপ্রতিনিধির কাছে আসে এই কারণে, কারণ এই জনতার জনার্দন এবং তার যে প্রতিনিধি, তার কাছে এই কারণেই আসে যে আমার সমস্যা। অনেকে চাকরির জন্য হন্যে হয়ে দৌড়ায়। আমাদের সরকার ঠিক করেছে ট্রান্সপারেন্সি ছাড়া আমরা চাকরি দেব। প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে আপনি ভাবুন একটা প্রান্তিক গ্রামের একটা বস্তির বাড়ির একটা ছেলে, সে বুঝতে পারছে না কাকে ধরবে। সে ঘর থেকে বেরিয়েছে, পড়াশোনা করেছে কোনো কষ্টে, ওর মা বাবা ওকে পড়িয়েছে, বুঝতে পারছে না কাকে ধরলে কি হবে। তাহলে আমাদের কি করা উচিত? যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে পরীক্ষা 100% পরীক্ষা দিয়ে পরীক্ষা পাস করলে তবে চাকরি হবে। এই 15% বলছে না, অনেক প্রদেশে অলরেডি 15% যে ভাইবার যে বিষয় সেটা উঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যে সংস্কৃতি, এই কমিউনিস্টরা আগে করে গেছে যে আমার যে মিছিল হবে, প্রসেশন হবে, তার পিছে পিছে হাঁটলে 15 বছর মিনিমাম হাঁটতে হবে, তবে গিয়ে চাকরি দেবো। আবার সেই চাকরিও পে নিয়ম, সেটাও চাকরি চলে যাবে। এই তো ছিল। আর আমরা চাকরিগুলো সেদিনও আমি প্রায় 400 উপরে আমি যে অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেগুলো আমি দিয়েছিলাম